বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আপনার ডাক্তার শীর্ষক অনুষ্ঠান থেকে আমি ডাক্তার এস.এম. আসাদুজ্জামান জুয়েল আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। সুধী দর্শক, আমাদের আজকের অতিথি সিলেট এএমএইচ ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিইউ অর্থাৎ ইন্টেনসিভ কেয়ার ইউনিটের ইউনিট প্রধান ডাক্তার মোহাম্মদ জাহিদ হোসাইন। সুধী দর্শক, দীর্ঘদিন থেকে যিনি এই ইন্টেনসিভ কেয়ার ইউনিট অথবা নিবিড় পরিচর্যা কেন্দ্রের সাথে বাংলায় আমরা যাকে বলি জড়িত, সেই ব্যক্তিত্ব এবং আইসিইউ এক্সপার্ট হিসেবে পরিচিত আমাদের সিলেটের সন্তান। সিলেট যে সমস্ত কর্মকাণ্ডগুলো আইসিইউতে করা হয় দীর্ঘদিন থেকে তিনি সিলেট এএমএইচ ওসমানী মেডিকেল কলেজের ছাত্র অবস্থা থেকে এটা প্রত্যক্ষ করে আসছেন এবং দেশ ও বিদেশে যিনি এই ক্ষেত্রে ট্রেনিং নিয়েছেন বা প্রশিক্ষণ নিয়েছেন, তার ভিত্তিতে আজকে তাঁর দায়িত্বে চলছে সিলেট এএমএইচ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউ বিভাগটি। তো আমরা জানি যে সিলেট এএমএইচ ওসমানী মেডিকেল কলেজ দীর্ঘদিন থেকে এই বিভাগটি মানুষের শারীরিক জটিলতা শেষ মুহূর্তে যখন এই আইসিইউ বিভাগটি বা ইউনিটটি তাদের বিভিন্ন রকমের কর্মকাণ্ড দিয়ে মানুষের সেবায় এগিয়ে এসছেন, সেই সেবার সাথে জড়িত আজকে আমাদের সম্মানিত অতিথি ডাক্তার মোহাম্মদ জাহিদ হোসাইন। তো স্যারকে আমার পক্ষ থেকে এবং সিলেটের ডাক মাল্টিমিডিয়ার পক্ষ থেকে সালাম জানাচ্ছি, ফুলেল শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে এবং একই সাথে সিলেটের ডাক মাল্টিমিডিয়াকে আমাকে আজকে এখানে আমন্ত্রণ জানাবার জন্যে। আশা করি এই সব অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দর্শক শ্রোতা অনেক কিছু জানতে পারবেন এবং এটা মানুষের জন্য উপকার বয়ে আনবে। কারণ আইসিইউ আসলে একটা সংকটাপন্ন রোগীদের চিকিৎসার জায়গা এবং বেশিরভাগ সময়ই আমাদের দেশের অধিকাংশ মানুষ এটা সম্পর্কে খুব বেশি জানেন না। জি। আর আমাদের উসমানী মেডিকেল কলেজও 2011 সালের আগে আসলে আইসিইউ ছিল না ওই রকম। জি। কিছুটা সাপোর্ট ছিল, পরিপূর্ণ আইসিইউ ছিল না, যে কারণে পুরো সময়টা খুব বেশি দিনের না সিলেটে। ঢাকায় আগে থেকে ছিল কিছুটা। এই জন্য এই সম্পর্কে মানুষের আসলে জনসচেতনতা দরকার, তাহলে অনেক রোগীরই এই ব্যাপারে উপকার পেতে পারে ভবিষ্যতে। তো ধন্যবাদ স্যার। শুধু দর্শক শ্রোতামণ্ডলী, স্যার যেটি বললেন শুরুতেই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল একটা ইউনিট এই আইসিইউ, এবং যে পরিবার অথবা যে ব্যক্তি এই ইন্টেনসিভ কেয়ার ইউনিটের সেবা নিয়ে থাকেন তার পরিবারটাই বুঝতে পারেন কত জটিল এবং কত যুগোপযোগী এই বিভাগটি। তো স্যার, এবার আমরা আলোচনায় যাই। স্যার, আমার প্রথম প্রশ্ন যেটি দর্শকদের উদ্দেশ্যে আপনি একটু জানাবেন বা আমরা জানবো আপনার কাছ থেকে, যে আইসিইউ বলতে আমরা কি বুঝি, পাশাপাশি আমাদের প্রান্তিক জনগোষ্ঠী বা শহরের জনগোষ্ঠী আমরা এটা বুঝি না, যেহেতু আমাদের এখানে 2011 সাল থেকে সুন্দরভাবে এটা পরিচালিত হচ্ছে এবং আপনি শুরু থেকে এখন পর্যন্ত আছেন, এখন তো ইউনিট প্রধান হিসেবেই আছেন, কাজে আপনার দায়িত্বে অনেক কিছু হচ্ছে, অনেক কর্মকাণ্ড জনগণ জানতে পারে। তো জানতে চাচ্ছি আইসিইউটা কি এবং আইসিইউর সাথে লাইফ সাপোর্ট বলে অনেকের মুখে শোনা যায়, এই দুটো কি এক জিনিস এবং এক বা ভিন্নতা থাকলে এই ব্যাপারটা আমাদের একটু বুঝিয়ে বলুন সংক্ষেপে। জি, ধন্যবাদ আপনাকে। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছেন এবং যেটা আসলে সবার জানা উচিত অনেক বেশি। আইসিইউ এমনি যদি আমরা ইলাবোরেশন বলি, আইসিইউ শব্দটা পরিচিত সবার কাছে। পুরো ইলাবোরেশন হচ্ছে ইন্টেনসিভ কেয়ার ইউনিট, বাংলা যেটা আমরা নিবিড় পরিচর্যা কেন্দ্র বলি। আরেকটা শব্দ আপনি বলেছেন লাইফ সাপোর্ট। এই দুইটা আসলে অনেক সময় আমরা মনে করি যে সিনোনিমাস, একই শব্দ, আসলে দুটো একই শব্দ না। আর প্রথমেই আমি লাইফ সাপোর্ট শব্দটা একটু বলে ফেলি, যেটা যেহেতু বেশি আলোচিত। লাইফ সাপোর্ট শব্দটাই আসলে পুরোপুরি ঠিক না, কারণ লাইফ, আমরা যারা বিশ্বাসী মানুষ যেটা বিশ্বাস করি, সাপোর্ট দিয়ে আসলে লাইফ বাড়ানো যায় না। লাইফের মানুষের স্প্যান লিমিটেড এবং এটা খুবই ফিক্সড। এই জন্যে যেটা করা হয় আইসিইউতে, আসলে কিছু সাপোর্টিভ চিকিৎসা দেওয়া হয় যেগুলা মেশিন দিয়ে সাপোর্ট দেওয়া। এই ধরনের একটা মেশিন হচ্ছে যেটার মাধ্যমে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দেওয়া হয়, আমরা মেডিকেলের ভাষায় বলি মেকানিক্যাল ভেন্টিলেটর আর অথবা আর্টিফিশিয়াল ভেন্টিলেশন।
বাংলায় আমরা কৃত্রিম শ্বাস প্রশ্বাসের যন্ত্র বলতে পারি, যেহেতু বাংলা খুব বেশি ব্যবহার করা হয় না। এই সাপোর্টগুলো যখন রুগীকে দেয়া হয় তখন প্রচলিত ভাষায় এটাকে সবাই লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে বলে মনে করে, কিন্তু এইটা প্রয়োগ করারও ক্ষেত্র ভিন্ন ভিন্ন। অনেকের ধারণা যে আইসিইউতে শুধুমাত্র লাইফ সাপোর্টই দেওয়া হয়, আসলে ছাড়াও আর অনেক ধরনের চিকিৎসা আছে। যখন মানুষের শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা হয় তখন তাকে দেয়া হবে এই শ্বাস প্রশ্বাসের সাপোর্টটা, কিন্তু এছাড়া কারো কিডনির জটিল সমস্যা, তার হয়তো জরুরি ভিত্তিতে ডায়ালাইসিস লাগবে, সেই সব রুগীকেও আইসিইউতে চিকিৎসা দেওয়া লাগে। কোনো রুগীর অপারেশনের পরে একটু জটিলতা তৈরি হলো, সে হয়তো শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হচ্ছে না, তাকে স্বল্প সময়ের জন্য আইসিইউতে দেওয়া হতে পারে। কোনো রুগীর পয়জনিং, ড্রাগ ওভারডোজ এই ধরনের সমস্যা তৈরি হলো, তাকেও আইসিইউতে আনা লাগতে পারে। কোনো রুগী আবার দেখা গেল যে শক বলি আমরা, মেডিকেলের ভাষায় শক বলা হয়, যেটা সার্কুলেটরি ফেলিউর বা মানুষের রক্ত সঞ্চালন যে সিস্টেম আছে এইটার কোনো একটা সমস্যা, এটা হার্টের সমস্যার কারণে হতে পারে, শরীরে অনেক বেশি মাত্রায় ইনফেকশন যেটাকে সেপসিস বলা হয়, শব্দটা অনেকে হয়তো পরিচিত, সেপসিসের কারণে এই ধরনের শকে যখন পেশেন্ট যায় তখন পেশেন্টকে আইসিইউতে দেওয়া হয়। আইসিইউতে পেশেন্ট ভর্তি হওয়ার কিছু ইন্ডিকেশন বলি আমরা মেডিকেল টার্মে, বা কিছু প্রিরিকুইজিট আছে যে কী ধরনের রুগী আসলে আইসিইউতে ভর্তি হবে। এটার ইন্ডিকেশনে বলা হয় যে আইসিইউতে ভর্তি হবে মাল্টি অর্গান ফেইলিউরের রুগী, অর্থাৎ যাদের একাধিক শরীরের অঙ্গ প্রত্যঙ্গ একের বেশি, যাদের 2 or more অর্গান ফেইলিউর, এটা হচ্ছে আইসিইউতে ভর্তির ইন্ডিকেশন, যে 2টা অথবা তার বেশি অঙ্গ প্রত্যঙ্গ যখন কাজ করতেছে না, যেমন ফুসফুস, কিডনি অথবা হার্ট, কিডনি কিংবা ব্রেইন, এই ধরনের যখন হবে তখন রুগীরা সংকটাপন্ন অবস্থায় থাকে এবং আইসিইউতে যাবে। কারণ যে বিভিন্ন হতে পারে, বিভিন্ন ধরনের রোগের। তবে আইসিইউতে ভর্তির ক্ষেত্রে একটা বিষয় আমরা সবসময় খেয়াল রাখি এবং খেয়াল রাখতে বলা হয়, সেটা হচ্ছে যে আইসিইউ ভর্তি হবে সেই সব রুগীরাই যেই কজটা মেডিকেল টার্মে বলা হয় পটেনশিয়ালি রিভার্সিবল কন্ডিশন, অর্থাৎ যেই কজটা চিকিৎসা দিলে ভালো হবে। কিছু কন্ডিশন আছে যখন এটা হয়তো আর চিকিৎসা দিয়েও আর ভালো হওয়ার সম্ভাবনা নাই, সেই সব ক্ষেত্রে অনেক সময় আমরা রুগীদেরকে বলি যে এটা আর এই চিকিৎসা কন্টিনিউ করে লাভ হবে না হয়তো, বা অথবা দেখা গেল একজন ক্যান্সার আক্রান্ত রুগী যিনি একেবারে টার্মিনাল স্টেজে আছেন, তার যে শ্বাসকষ্ট এটা আসলে আইসিইউতে নিয়ে গিয়ে খুব বেশি হয়তো লাভ হবে না। এই জন্যে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে যে পটেনশিয়ালি রিভার্সিবল কন্ডিশন, অর্থাৎ কন্ডিশনটা হবে এমন যেটা রিভার্স করবে চিকিৎসা দিয়ে। এই হচ্ছে মোটামুটি আইসিইউতে ভর্তির বা লাইফ সাপোর্ট যেটা বলছিলেন আপনি, এটা সম্পর্কে ছোট একটা ব্রিফ। আমার মনে হয় এটার মাধ্যমে অনেকের কিছু ধারণা অন্তত পরিষ্কার হবে। ধন্যবাদ স্যার সুন্দরভাবে বিশ্লেষণ করার জন্য। শুধু দর্শক শ্রোতামণ্ডলী, স্যার যেটি বললেন যে আইসিইউ এবং লাইফ সাপোর্ট নিয়ে অনেকের ধারণা আছে লাইফ সাপোর্টটাই আমাদের গ্রাম অঞ্চলে বা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে বেশি মনে হয় যে লাইফের সাপোর্ট দিচ্ছে, অর্থাৎ সাপোর্ট তো সৃষ্টিকর্তা আল্লাহ পাক দেবেন। এটা একটা চিকিৎসা কেন্দ্র, অর্থাৎ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের, স্যার যেটি বললেন যে একাধিক অর্গ্যান ফেইলিওর যেটা বলা হয়, 2-এর অধিক বা ততোধিক অর্গ্যান আমাদের, অর্থাৎ আমরা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে, যেমন স্যার বললেন কিডনি বা বৃক্ক আমরা যেটা বলি, অথবা হৃদযন্ত্র অথবা ব্রেইন, অথবা দেখা যাচ্ছে যে ডায়ালাইসিস করা হয়েছে কিন্তু সঠিক মতো তার কিডনির ফাংশনটা করছে না। তো এই যে ওষুধপত্র দিয়ে বিভিন্ন অংশের যেটা কাজ করে থাকেন, এইটা হচ্ছে আইসিইউ ইন্টেনসিভ কেয়ার ইউনিট। এটা সাপোর্ট বলা, আংশিক সাপোর্ট বলা হয়। মূল সাপোর্ট তো আল্লাহ পাক দিয়ে থাকেন। জীবন কয়দিনের হবে, কতদিন তার হায়াত মৌত রিজিকগুলো আল্লাহর কাছে নির্ধারিত, কিন্তু চিকিৎসকবৃন্দ যে সমস্ত ডেফিসিয়েন্সিগুলো থাকে ওষুধের মাধ্যমে বা বিভিন্ন অক্সিজেন প্রবাহের মাধ্যমে এবং অন্যান্য যে সমস্ত সহযোগিতার মাধ্যমে এটা ইন্টেনসিভ কেয়ার ইউনিট বা নিবিড় পরিচর্যা কেন্দ্রে নিবিড়ভাবে পরিচর্যা করে থাকেন। এইটাই হচ্ছে আমাদের পার্থক্যটা। তো স্যার যেটি বললেন যে কিছু কিছু প্রিরিকুইজিট আছে, এটা অর্থাৎ যেটা রিভার্সিবল, অর্থাৎ ফেরত আসতে পারে জীবনের। স্যারদের কাছে একটা আন্দাজ থাকে, সেটা অপারেশন বা শল্য চিকিৎসার মধ্যে অত্যন্ত জটিল একটা অবস্থায় গেছে, কিন্তু আশা করা হয় যারা শল্য চিকিৎসা করে থাকেন তাদেরও ধারণা থাকে যে মাথায় একটা রক্তপাত হয়েছে, সেটা অপারেশন করা হয়েছে, বা একটা টিউমার, ব্রেন টিউমার ছিল, অপারেশন করা হয়েছে, এটা কিছুদিনের জন্য একটা সাপোর্টের দরকার, অক্সিজেন সরবরাহের দরকার, ফুসফুসের কর্মক্ষমতা অথবা হার্ট বা হৃৎপিণ্ডের কর্মক্ষমতা বাড়ানো জরুরি। তখন যদি পাঠানো হয় আইসিইউতে, তখন স্যাররা নিবিড় পরিচর্যার মাধ্যমে এই জিনিসগুলো বিভিন্ন ওষুধপত্র বা বিভিন্ন পরিচর্যা দিয়ে এটা আবার রিভার্স ফেরত আনার সম্ভাবনা থাকে। তো যেগুলো জটিল, অত্যন্ত জটিল, অর্থাৎ জীবন নাশের সম্ভাবনা থাকে, এইটার যেমন ক্যান্সার জাতীয় রোগ,
এবং এই ক্যান্সারের শেষ মুহূর্ত, টার্মিনাল স্টেজ আমরা যেটা বলি, এই মুহূর্তে যে খুব একটা বেশি আশা করা হয় না বা আশা করা বাতুরত মাত্র। কাজেই তারপরে মানুষ যদি চিন্তা করে অবশ্যই আইসিইউ শরণাপন্ন হবেন, এবং তার জন্য সিলেট এমএজি ওসমান মেডিকেল কলেজ হাসপাতাল দিবারাত্রি কাজ করে যাচ্ছেন। স্যারের তত্ত্বাবধানে সিলেট এমএজি ওসমান মেডিকেল কলেজের 2টো ইউনিট করা হয়েছে স্যারের আন্ডারে। নতুন বিল্ডিংয়ে আমাদের যে 10তলা ভবন সেখানে করা হয়েছে নতুনভাবে, এবং আমাদের পুরাতন যে ভবন, যেটা আগের যে পুরাতন আমাদের দোতলায় যেটা, এখানেও 2টো ভাগ করা হয়েছে 2টা অংশে। তো এই সমস্ত বেশ কিছু আমাদের শয্যা বাড়ানো হয়েছে। ভবিষ্যতে সরকারের, বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকারের প্ল্যান আছে এটা আরও বিকশিত করা, স্যার যেটি হয়তো পরে বলবেন। তো শুধু দর্শক মণ্ডলী, আমরা অবশ্যই ইন্টেন্সিভ কেয়ার ইউনিট বা নিবিড় পরিচর্যা কেন্দ্রের সহযোগিতা অবশ্যই নেব, আর সেটা ফাইনালাইজ করা বা ডিফারেন্সিয়েশন করার দায়িত্ব আমাদের স্যারদের। স্যাররাই তখন বলবেন, বোঝাবেন আপনাদের যে না, আর 25 দিন, 1 মাস, 3 মাস এই রুগীকে রাখা ঠিক হবে না, এখন আপনারা এটা ভুল বুঝবেন না, আমরা চেষ্টা করেছি কিন্তু দেখা যায় এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আর কাজ করছে না, হয়তো আপনারা এখন এখান থেকে করে বাড়িতে নিয়ে যান, সেবা শুশ্রূষা করেন, হায়াত আল্লাহ পাক যে কয়দিন দিছে সেবা শুশ্রূষার মাধ্যমে। এখানে করার, নেগলেক্ট করার কিছু নাই। কাজে চিকিৎসক মানে নেগলিজেন্স করার অধিকার আমাদেরও নাই। আমরা চিকিৎসক, অবশ্যই আপনাদের দেশবাসী, প্রান্তিক জনগোষ্ঠী থেকে আপনারা শহুরে যারা আছেন এবং যে যেখানেই থাকুন, দেশে বিদেশে যারা আছেন, অবশ্যই আমাদের সহযোগিতা নেবেন। সিলেট এমএজি ওসমান মেডিকেল হাসপাতাল আপনাদের এই আইসিইউ ইউনিট থেকে অন্যান্য বিভাগগুলো আপনাদের সেবায় নিয়োজিত। ধন্যবাদ। শুধু দর্শক শ্রোতামণ্ডলী, স্যার এবার আমরা জানতে চাইব যে আইসিইউ এবং এইচডিইউ 2টা শব্দ, 2টা ডিপার্টমেন্ট বা ইউনিট আমরা বলে থাকি, 2টা অংশ। তো এই অংশগুলো আইসিইউ কোনটা আমরা বুঝবো, আর এইচডিইউ কখন কোন রোগীদের এই চিকিৎসাটা দেওয়া হয়ে থাকে। জি, ধন্যবাদ আপনাকে। এইচডিইউ শব্দটাও এখন অনেকটাই পরিচিত শব্দ, অনেকেই জানেন। এইচডিইউর ইলাবোরেশন বা পূর্ণরূপ বলি আমরা হচ্ছে হাই ডিপেন্ডেন্সি ইউনিট। অনেক সময় শব্দটা শুনতে এটাকে বেশি ওয়েটফুল মনে হয়, হাই ডিপেন্ডেন্সি দেখে। আসলে এটা আইসিইউর চেয়ে একটু কম সাপোর্ট যেসব রোগী রাখে, মানে আইসিইউতে যত সংকটাপন্ন রোগী থাকে তার তুলনায় হয়তো একটু কম সংকটাপন্ন যাদের একাধিক অর্গান ফেলিউর নেয়, হয়তো একটা অর্গান ফেলিউর আছে, এই ধরনের রোগীদেরকে এইচডিইউতে রাখা হয়। আইসিইউ, এইচডিইউ কিংবা আমরা আরেকটা জানি সিসিইউ, যেটা করোনারি কেয়ার ইউনিট হার্টের জন্য। এই প্রত্যেকটা জায়গার প্রধানতম যে সুবিধা, যেই কারণে এখানে রোগীদেরকে রাখা হয়, একসাথেই পুরো এরিয়াগুলোকে বলা হয় হচ্ছে মনিটরড এরিয়া। মানে এখানে সবসময় রোগী মনিটর করা থাকে বিভিন্ন ধরনের ডিভাইসের মাধ্যমে। এই সুবিধার জন্যে আইসিইউর চেয়ে একটু কম সংকটাপন্ন রোগীদেরকে এইচডিইউতে রাখা হয়। এইচডিইউতে সরাসরি রোগী ভর্তিও দেওয়া যেতে পারে। আবার সাধারণত আইসিইউতে রোগীর অবস্থা যখন একটু উন্নতি ঘটে, তখন রোগীকে আইসিইউ থেকে এইচডিইউতে, আমরা এটাকে বলি স্টেপ ডাউন, মানে এক স্টেপ থেকে আরেক স্টেপে তাকে আরেকটু কম সাপোর্টের জায়গায় নামানো হলো, তারপরে তাকে জেনারেল ওয়ার্ডে বা কেবিনে স্থানান্তর করা হবে। এটাকে একটা স্টেপ ডাউন ইউনিটও বলা হয়। অনেক সময় স্টেপ ডাউন ইউনিট নামে কিছু কিছু দেশের বাইরের হসপিটালে আলাদা ইউনিটও থাকে এইচডিইউর মতো। আবার এইচডিইউকেও স্টেপ ডাউন ইউনিট হিসাবে ব্যবহার করা যায়, অথবা এইচডিইউতে রোগী আলাদাভাবে ভর্তিও দেওয়া যায়, যে পুরোপুরি আইসিইউর মতো অনেক বেশি সাপোর্ট লাগবে না, কম সাপোর্ট লাগবে, কিন্তু সাধারণ ওয়ার্ডে এটা আবার চিকিৎসা করা সম্ভব না। এই ধরনের রোগীগুলো সাধারণত এইচডিইউতে দেওয়া হয়। ধন্যবাদ স্যার। শুধু দর্শক শ্রোতামণ্ডলী, স্যার যেটি বললেন এইচডিইউ, আইসিইউ, আমরা অনেকেই ভুল করে থাকি, আমরা বুঝি না যে ক্রিটিক্যাল যে সমস্ত পেশেন্টগুলো থাকে, যেটা আইসিইউতে দেওয়া দরকার সেটাকে আমরা এইচডিইউর দিকে নিয়ে আসি, এবং যেটা এইচডিইউতে দেওয়ার দরকার সেটা আমরা আইসিইউতে দিয়ে ফেলি। তো এইটা বোঝার জন্য স্যার যেটি বোঝালেন যে এইচডিইউ, হাই ডিপেন্ডেন্সি ইউনিট, আমরা বলেই থাকি হাই মানে উচ্চমাত্রা, ডিপেন্ডেন্সি ইউনিট শব্দের দিকে আমরা যদি বলি অ্যাব্রিভিয়েশন, সেটা যদিও হাই, কিন্তু আইসিইউটাই কিন্তু বেশি হাই কাজকর্ম করে, উচ্চমাত্রায় কাজ করে থাকে। বেশি জটিলতাযুক্ত যে সমস্ত রোগী, তাদেরকেই ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে চিকিৎসকবৃন্দ অথবা আপনারা যারা দেখবেন যে একটা কোনো দুর্ঘটনাজনিত যে কোনো কারণে হতে পারে যে এক ব্যক্তি অতিমাত্রায় তার যে শরীরের বিভিন্ন অঙ্গকে কাজ করছে না, সাথে সাথে আমরা আইসিইউতে তখন নিয়ে যাব, এইচডিইউতে না। আবার দেখা যায় যে অপারেশন জনিত কারণে খুব বেশি ক্ষতিগ্রস্ত, 1-এর অধিক অর্গান, 2-এর অধিক অর্গান ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, যেটা সাপোর্টের দরকার আছে আমাদের বিভিন্ন ওষুধপত্র দিয়ে বা বিভিন্ন অক্সিজেন থেকে শুরু করে অন্যান্য সামগ্রী দিয়ে, সেটার জন্য ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। কিন্তু অধিকতর কম জটিল যে সমস্ত রোগীগুলো, যে সমস্ত আমরা সাধারণত আইসিইউতে জটিলতা মুক্ত হয়ে, যেটা একটু কম জটিল, স্টেপ ডাউন স্যার যেটি বললেন, বিদেশে এটা আলাদা, এটা বিভাগও আছে, অথবা এইচডিইউকে স্টেপ ডাউন ইউনিটও বলা হয়ে থাকে। তো এই স্টেপ ডাউন ইউনিট, হাই ডিপেন্ডেন্সি ইউনিটকে আমরা বেছে নেই
অর্থাৎ আইসিইউতে তার একটু ভালো রোগীগুলো যেটা একটু জটিলতা মুক্ত হয়েছে সেখানে আমরা এইচডিইউতে আমরা পাঠাই। এরপরে আমরা আমাদের যে সমস্ত ফ্লোর আছে অথবা বিভিন্ন ডিপার্টমেন্ট বা ডিসিপ্লিনের যে সমস্ত ওয়ার্ডগুলো আছে সেখানে আমরা পাঠিয়ে দিই যে সংখ্যামুক্ত এখন রোগী। এইভাবে সাধারণত ডিভিশনটা করা হয় বা বিভাজন করা হয়ে থাকে। সিসিওর কথা স্যার যেটি বললেন, সিসিইউতেও সাধারণত দেখা যায় এই দুই জায়গাতে এইচডিইউ আইসিইউ এর পরে যে আমরা সিসিইউ বলতেছি আমাদের কার্ডিওলজি বিভাগে যেটা থাকে, এটা মনিটরিং সিস্টেম আছে, এর মাধ্যমেই নির্ধারণ করা হয় যে রোগীর অবস্থা কী। এই অবস্থার ভেদেই আবার এখানে আরেকটা স্টেপ ডাউন করে আমরা সাধারণত ওয়ার্ডে দিয়ে থাকি। শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি স্যার যেটি বললেন এটা আপনাদের বোধগম্য হবে। এবার আমরা পরের প্রশ্নে যাচ্ছি। স্যার, অনেকে বলে থাকেন যে আইসিইউতে রোগী ভর্তি হলে তার আর বাঁচার কোনো সুযোগ নেই, হয়তো আর ফিরে আসবে না, কাছেই যতই জটিল রোগী হোক না কেন আমরা আর আইসিইউতে যাব না। এ ব্যাপারে একটু যদি আমাদের জনগণের উদ্দেশ্যে বলেন বা শ্রোতা দর্শক উদ্দেশ্যে বলেন। জি, ধন্যবাদ। এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হচ্ছে আমার কাছে, যেটা আজকের প্রশ্নগুলোর মধ্যে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি বলবো। আমাদের অনেক রুগীর আত্মীয় স্বজনরাই অনেক সময় রুগীকে আইসিইউতে দিতে চান না, যে আমি লাইফ সাপোর্টে দিব না, আইসিইউতে দিব না, এই ধরনের একটা কাজ করা হয়। এবং এটার সাথে আর একটু আমি যোগ করতে চাই যে অনেকের ধারণা আছে যে আইসিইউতে মৃত রুগী রেখে দেওয়া হয়, এই ধরনের কিছু বিষয়। আসলে আমাদের দেশে হসপিটালের এত বেশি সিট ক্রাইসিস আইসিইউতে, মাঝে মধ্যেই কোভিডের সময় বা কোনো ক্রাইসিসের সময় দেখা যায় সরকারিতে তো অপ্রতুল, প্রাইভেটেও অনেক সময় আইসিইউতে সিট পাওয়া যায় না। সেই ক্ষেত্রে মৃত রোগী আইসিইউতে রেখে দেওয়া হবে, এটার কোনো সুযোগই নেই। এটা একটা পুরোপুরি ভুল ধারণা মানুষের। আরেকটা হচ্ছে যেটা বললেন আপনি যে আইসিইউতে রুগী গেলে আর ফিরে আসে না, এটাও একটা আসলে পুরোপুরি ভুল ধারণা আমি বলবো। আমি বিগত প্রায় 15 বছরের বেশি সময় ধরে আইসিইউতে কাজ করি এবং আমার এমন কিছু অভিজ্ঞতা আছে, আমি একটা দুইটা ঘটনা বলতে চাই। আমি একবার একটা আইসিইউতে যখন ডিউটি করছিলাম রাতের বেলা, রাতে 12টা-1টার দিকে ইমার্জেন্সি ডক্টর আমাকে ফোন করলেন যে একজন পেশেন্ট আসছেন যিনি খুবই কম শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, গেসপিং বলি আমরা মেডিকেলের ভাষায়। গেসপিং হচ্ছে, আমি আইসিইউতে পাঠিয়ে দিচ্ছি, আপনি আছেন, একটু ম্যানেজ করেন পেশেন্ট। যখন পেশেন্ট আসলো আমার কাছে, আমরা এই কন্ডিশনটাকে রেসপিরেটরি অ্যারেস্ট বলি, আপনি মানে সে আর শ্বাস নিচ্ছে না। আমি দেখলাম একজন কম বয়স্ক ইয়াং ফিমেল ভদ্রমহিলা আসছেন। আমরা সাথে সাথে পেশেন্টকে সিপিআর বলি আমরা, চেস্ট কম্প্রেশন দেওয়া হয়, ইনটিউবেট করে আমরা কৃত্রিম শ্বাস প্রশ্বাসে তাকে লাগালাম এবং দেখলাম তার হার্টবিট ফিরে আসছে। যখন আমি তাকে জানতে চাইলাম রুগীর ঘটনা, আমরা হিস্ট্রি বলি যে আসলে রুগীর ইতিহাস জানতে হবে, কী জন্য এই ধরনের ঘটনা ঘটলো, তখন হিস্ট্রি দেওয়ার জন্য আমরা বলছি যে রুগীর সাধারণত ক্লোজ নিয়ার আর একেবারে যে ফ্যামিলি মেম্বার কাউকে ডাকে। আসলো একটা ছোট ছেলে, ক্লাস 6-এ পড়ে, 10-12 বছর। আমি তাকে বললাম, তুমি কেন আসছো, তুমি কেমনি এই রুগীর ঘটনা বলবো? সে আমাকে বললো যে স্যার উনি আমার আম্মু এবং আমি বড় ছেলে, আমার আব্বা দেশের বাইরে থাকেন, আমার বাসায় আর কোনো ক্লোজ মেম্বার নাই, বাকি যারা আসছেন তারা বাসার আশেপাশে থেকে আসছেন। এই ঘটনাটা অনেক আগের, 2010 সালের ঘটনা। আইসিইউতে আসলে দীর্ঘদিন কাজ করা মানুষও আমাদের দেশে খুব বেশি পাওয়া যায় না, কারণ আইসিইউতে কাজ করাটা একটা স্ট্রেসফুল জব। প্রতিনিয়ত খারাপ রোগী দেখতে হয়, একটা বড় সংখ্যক রোগী মারাও যায়, এটাও সত্য। এই কারণে কিন্তু এই ঘটনাটা আমি অনেক জায়গায় বলি, এবং এটা আমার আইসিইউতে কাজ করার পিছনে একটা বড় ড্রাইভ, যে একজন মানুষের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেল, একটা ছোট ছেলে যাকে হাসপাতালে নিয়ে আসছে অসহায় অবস্থায়, এবং এই রুগী ঠিক পরের দিনই আমরা এই কৃত্রিম শ্বাস প্রশ্বাস যন্ত্র খুলে দিলাম, রুগী কথা বলল এবং তার 2 দিন পরে পেশেন্ট বাসায় চলে গেল। এই রুগী ছিল একজন ক্রনিক এজমার পেশেন্ট। এই কন্ডিশনটাকে আমরা বলি লাইফ থ্রেটেনিং এজমা। যারা মেডিকেল পার্সন তারা বুঝবেন যে লাইফ থ্রেটেনিং এজমায় এই ধরনের, এই যে স্বল্প সময়ে তাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দেওয়া হলো, তখন যদি কেউ একজন এসে বলতো যে আমি লাইফ সাপোর্ট দিব না, তাহলে এই রোগী আর বাঁচতো না, মারা যেতে পারতো। এই ধরনের শত শত হাজার হাজার রুগী আমি আমার এই 15 বছরের আইসিইউ কার্যক্রমের সময় দেখেছি, যেগুলা এই একটু আগে আমি যেটা বলছিলাম যে রিভার্সিবল কজ, মানে আমাকে কজ আইডেন্টিফাই করতে হবে যে এই কন্ডিশন আমি এটা দিব কিনা। এবং যখনই ডাক্তারের পক্ষ থেকে পেশেন্টকে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দেওয়ার জন্য বলা হয় বা আইসিইউ সাপোর্টের কথা বলা হয়, আমার মনে হয় রুগীর যারা নিকটজন আছেন, আত্মীয় স্বজন যারা থাকেন গার্জিয়ান হিসাবে, যেহেতু রুগীর কন্ডিশন তখন অনেক ক্রিটিক্যাল থাকে, রুগী আর তখন এই সিদ্ধান্ত জানানোর মতো পর্যায়ে থাকেন না। যারা সিদ্ধান্ত নেন তাদের অবশ্যই যেই ম্যাক্সিমাম সাপোর্ট অ্যাভেলেবেল আছে সেটাকে
গ্রহণ করা উচিত, কারণ এটা একটা চিকিৎসার মাধ্যম। প্রথমেই যেটা আমরা আলাপ করলাম যে লাইফ সাপোর্ট দিয়ে আসলে বাড়ানো যায় না, এটা একটা চিকিৎসার মাধ্যম, একটা উন্নত প্রযুক্তির চিকিৎসা, যেটা একসময় ছিল না, এখন আসছে, ভবিষ্যতে আরো উন্নত প্রযুক্তি আসতে পারে। এখন আমাদের এখানে যা যা আছে এর মধ্যে এই যে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দেয়া, ব্লাড প্রেশার যখন একেবারে কমে যায়, শক বলি আমরা যেটা, সেটার সময় বিভিন্ন সিরিঞ্জ পাম্প আছে, এগুলো দিয়ে কিছু ঔষধ দেওয়া হয়, যেগুলো আবার সাধারণ যে কোনো ওয়ার্ডে দেওয়া যায় না, অত্যাধুনিক কিছু প্রসিডিউর আছে। আমরা কিছু সেন্ট্রাল লাইন বলি, সরাসরি হার্টে ঔষধ দেওয়ার জন্য কিছু লাইন। এটা প্রসঙ্গক্রমে এটা নিয়েও একটু বলতে চাই, এটা নিয়েও একটা ভুল ধারণা আছে অনেকের, বলে যে কিছু মাঝখানে আমরা ফেসবুকে লেখা দেখি, এগুলা আসলে কে বা কারা লিখছেন আমরা জানি না, যে বগলের নিচে ইনজেকশন দিয়ে মৃত রোগীকে ফেলে রাখা হয়, আইসিইউতে বাঁচায় দেওয়া যায়, রক্ত নেওয়া হয়। এটা আসলে দেওয়া হয় অনেকগুলো ঔষধ, যেগুলা ছোট ভেইন দিয়ে শরীরের দেওয়া যায় না, এটা আমরা সেন্ট্রাল ভেইন বলি, বড় ভেইন, সাবক্লেভিয়ান বা জুগুলার এখানে যে ভেইন আছে, এগুলো দিয়ে সরাসরি হার্টে দেওয়ার জন্য। যেহেতু রোগীর অবস্থা সংকটাপন্ন, তাকে অনেক বেশি ঔষধ দিতে হয় এবং সব ঔষধ সব জায়গায় প্রয়োগ করা যায় না, এটা যারা চিকিৎসক তারা বুঝেন। এক এক ঔষধ এক এক জায়গায় দেয়া, কোনো ঔষধ হয়তো মানুষের মেরুদণ্ডের পিছনে দেওয়া হয়, কোনো ঔষধ আর্টারিয়াল লাইনে দেওয়া লাগে, কোনো ভেনাস লাইনে দেওয়া লাগে, কোনো সময় আমরা ট্রাকিওস্টমি টিউব, এইটি টিউব দিয়ে ঔষধ দিই। এটা আসলে সবসময় তো সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব না, সেই জন্য এইসব নিয়ে কিছু ভুল ধারণা সমাজে প্রচলিত আছে এবং ফেসবুকে বা অনলাইনে বিভিন্ন জায়গায় এগুলো নিয়ে মিথ্যা প্রচারণা একটা বিষয়। কেন এটা করা হয় আমি জানি না, কিন্তু এই ঘটনাগুলো আসলে সত্য না। মূল কথা যেটা আমরা বলতে চাচ্ছি যে আইসিইউতে অনেক রুগীরা মারা যান, এটা যেমন সত্য, কারণ রুগী তো সংকটাপন্ন অবস্থায় আইসিইউতে গিয়েছেন, এখান থেকে অনেক রুগী ফেরত না আসতে পারেন, কিন্তু একটা বড় অংশ রুগীরা আসলে বাঁচেন এবং যাদেরকে চিকিৎসা দিলে কিছুদিন পর ভালো হয়ে যান। আমি আমার এই 15 বছরের সময়ে 61 ডেজ একজন রুগীকে আইসিইউতে থাকতে দেখেছি এবং এর মধ্যে উনি 39 দিন কৃত্রিম শ্বাস প্রশ্বাসে ছিলেন। সেই রুগীও হেঁটে বাড়ি গেছেন আলহামদুলিল্লাহ। তাহলে মানে সেই রুগীও যদি 61 ডেজের জায়গায় 30 দিনের সময় এসে বলতো যে রুগী ভালো হচ্ছে না, আমি নিয়ে চলে যাই, মরে যেত, তাহলে তো এই পেশেন্ট মারা যেতে পারতো। এই জন্যে এইটার সিদ্ধান্ত চিকিৎসকরা নিলেই ভালো, যে রুগীর চিকিৎসা কন্টিনিউ করা হবে কি হবে না। আমাদের রুগীর স্বজনরা না নিয়ে যদি চিকিৎসকরা সিদ্ধান্ত নেন যে এইটা চিকিৎসা এখনো রিভার্সিবল মনে হচ্ছে, করা যেতে পারে, এরকম ভালো হতে দীর্ঘ সময় লাগে, এই ধরনের অনেক রোগ আছে এবং আইসিইউতে 2 মাস 3 মাস 4 মাস থাকার পর রোগী ভালো হয়েছে, এরকম অনেক উদাহরণও আছে। আমি আমার জীবনেই দেখেছি, আমার আইসিইউতে কাজ করার সময় হচ্ছে 15 বছর, এই 15 বছরে আমি এরকম অনেক রোগী দেখেছি যারা 1 মাসের বেশি আইসিইউতে ভর্তি ছিল এবং পুরোপুরি ভালো হয়ে গিয়েছে আইসিইউ থেকে। ধন্যবাদ স্যার। শ্রদ্ধেয় শ্রোতা দর্শক বুঝতে পারলেন যে এই ভ্রান্ত ধারণা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আইসিইউতে থাকা মানেই যে ওখান থেকে মৃত ব্যক্তিকে নিয়ে আসা তা না, এবং আইসিইউতে রাখা মানেই টাকার লোভে ওখানে আটকিয়ে রেখে মৃত ব্যক্তিকে আটকিয়ে রাখা, আসলে দুটোই ভুল ধারণা। আইসিইউ যে আমাদের শারীরিক বিভিন্ন অর্গ্যানগুলোর মধ্যে বিভিন্ন জটিলতা সৃষ্টি হয় এবং যেটা স্বাভাবিকভাবে আমাদের শ্বাস প্রশ্বাস অথবা রক্ত প্রবাহটাকে সঠিক রাখা যায় না, অক্সিজেন প্রবাহ কমে যায়, যার জন্য আমাদের ফুসফুস অথবা ব্রেন অথবা হার্ট, আমাদের হৃৎপিণ্ড কাজ করে না। এই যন্ত্রপাতিগুলো চালানোর জন্য যে সমস্ত প্রয়োজনীয় ওষুধপত্র, যে সমস্ত অক্সিজেন দেওয়া হয়, এইগুলোকে চালানোর একমাত্র যে সমস্ত আমরা ইউনিট বা আমরা যে সমস্ত ভরসাস্থল বলি, সেটা হয় ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। অতএব স্যার যেটি একটা বক্তব্যের মাধ্যমে বা আলোচনার মাধ্যমে জানালেন, ওনার এই 15 বৎসর দীর্ঘ সময়, প্রায় 1.5 যুগ সময়ে ওনার অভিজ্ঞতার যে ঝুড়ি, অত্যন্ত ভারী ঝুড়ি আমরা বলবো। তো এই অভিজ্ঞতা থেকেই স্যার যেটি বললেন যে সামান্য শ্বাস প্রশ্বাস, যাদের শ্বাসকষ্ট আছে, অনেক সময় দেখা যায় যে আমাদের ফুসফুস কাজ করতে পারে না, বন্ধ হয়ে থাকে, তো সেটা সচল করার জন্য অক্সিজেন থেকে শুরু করে এদের সংশ্লিষ্ট যে সব ওষুধপত্র দিয়ে এটা সচল করা সম্ভব এবং অল্প সময়ের মধ্যেই এটা সচল হয়ে যেতে পারে। তো এই জিনিসটা স্যার যেটি বললেন যে সুস্থ সবল মানুষ শুধু শ্বাস প্রশ্বাস বন্ধ হওয়ার কারণে প্রায় মরতে বসেছিলেন, অথচ এই ব্যক্তি ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের সহযোগিতায়, স্যারদের সহযোগিতায় এটা আবার বাড়ি ফিরে গেলেন। এটা বিশাল একটা আমাদের প্রাপ্তি বলে আমি মনে করি। শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, স্যার আরও যেটি বললেন যে আমাদের ইন্টেন্সিভ কেয়ার ইউনিট যেটা সেবা দিয়ে যাচ্ছেন, এটা সহযোগিতা এবং এর যে বিভিন্ন রকমের
প্রয়োগ হচ্ছে, যে সমস্ত ওষুধ থেকে শুরু করে, এই সহযোগিতাগুলো আমাদের অবশ্যই নিতে হবে। এবং সরকারিভাবে প্রাথমিক পর্যায়ে আমাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এই ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে আপনারা আসবেন এবং 24 ঘন্টায় এটা খোলা থাকে, 24 ঘন্টায় স্যারের সেবা দিয়ে যাচ্ছেন এবং সেটার প্রধান হিসাবে স্যার আছেন। এবং এটার দেখভালের জন্য এটা একটা আসার কথা। অনেক সময় দেখা যায় আমাদের এই চিকিৎসক কমিউনিটির ব্যাপারে একটা ভ্রান্ত ধারণা অনেকের মধ্যে আছে, আসলে সঠিক নয়। এটা হয়তো ব্যতিক্রম 2-4 জন থাকবেই, প্রতিটা ক্ষেত্রে ব্যতিক্রম আছে। এই ব্যতিক্রমকে আমরা যদি বলি এটা সাধারণ হিসেবে আমরা নিতে পারি না, কিন্তু মুষ্টিমেয় চিকিৎসকবৃন্দই আমাদের অবশ্যই এটা জনগণের সেবক এবং মানবিক, এবং এই বিভাগটা অতি মানবিক, কারণ এনাদের ঘুম হারাম হয়ে যায়, আরাম হারাম হয়ে যায়, 24 ঘন্টা টেনশনে থাকতে হয়। ওনারা যে পরিমাণে ওনারা সেবা দিয়ে যাচ্ছেন, অর্থাৎ মুহূর্তে মুহূর্তে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো পরিবর্তন হতে পারে এবং সেইগুলো বিভিন্ন প্যারামিটার আছে। এটা দেখা যায় অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড থেকে শুরু করে বিভিন্ন রক্তের মধ্যে বিভিন্ন যে আমাদের উপাদানগুলো আছে সেটার পরিবর্তন, সেটা ঠিক রাখতে হয়। শ্বাস প্রশ্বাস ঠিক রাখতে হয়, কখন অক্সিজেন দিতে হবে, বাড়াতে হবে, কমাতে হবে। এমনিভাবে দেখা যায় তার ব্রেন আবার ড্যামেজ হয়ে গেল কিনা, হার্ট বন্ধ হয়ে গেল কিনা, নানানভাবে। এবং সেটা মেকানিক্যাল বিভিন্ন যন্ত্রপাতি, মেকানিক ভেন্টিলেটর থেকে শুরু করে বিভিন্ন যন্ত্রের মাধ্যমে এটা ঠিক রাখা হয়। শুধু দর্শক শ্রোতামণ্ডলী, কাজেই আপনারা আর ভীত হবেন না। আর এই যে আমাদের তৎপরতার জন্য একটা শ্রেণী আছে, এটা ভুল ধারণা দিয়ে থাকেন, না বুঝেই বলেন, কিন্তু চিকিৎসকবৃন্দ যেটা বলবেন এটা মেনে নিতে হবে। চিকিৎসক অবশ্যই এনার বিশেষজ্ঞ চিকিৎসক, এনারা মিথ্যা কথা বলবেন না, ভুল ধারণা দেবেন না, এবং এনারা অবশ্যই মানবিক। কাজে এই মানবিকতার জন্য একজন চিকিৎসক একজন জনগণের পাশে সব সময় থাকেন, আছেন এবং থাকবেন, এবং এই বিভাগটিও আছেন, অন্য বিভাগগুলো আছেন। কাজে অবশ্যই আপনারা এই ভ্রান্তি থেকে দূরে সরে আসবেন যে না, কেউ অতি টাকা পয়সার লোভে মৃত ব্যক্তিকে আটকায় রাখছে, এটা ঠিক না। শুধু দর্শক শ্রোতামণ্ডলী, আমরা এবার পরের প্রশ্নে যাচ্ছি। স্যার, একটা ধারণা আছে যে আইসিইউতে ভর্তি মানে কাঁড়ি কাঁড়ি টাকা লাগে, অনেক টাকা দিতে হয়। কাজেই রুগী তো মারাই যাবে, আমার মনে হয় বাসা থাকাই ভালো বা সাধারণ ওয়ার্ডে থাকাই ভালো, যা হয় হবে। এই টাকার ভয়ে অনেকে ভীত হয়ে আইসিইউতে আসতে চান না। তো সরকারি আইসিইউ এবং বেসরকারি মেডিকেল কলেজ অথবা বেসরকারি সেক্টরগুলোতে এখন অনেক ক্লিনিকগুলোতে সফিস্টিকেটেড আইসিইউ আছে সব জায়গায়। সরকারের পক্ষে সব আইসিইউ এখন দেওয়া সম্ভব না, আমাদের জনগোষ্ঠীর প্রায় 17-18 কোটি জনগোষ্ঠীর পক্ষে এটা দিতে সময় লাগবে। ভবিষ্যতে আমরা আশা করি যে ভবিষ্যৎ এটা আরও বাড়বে, আরও সুযোগ সুবিধা বাড়বে। তো এখানে টাকা পয়সার ব্যাপার, যে সরকারি ব্যবস্থাপনায় কী পরিমাণ টাকা দিতে হয় এবং বেসরকারি ব্যবস্থা, এই যে টাকার যে প্রশ্নটা আছে, যাতে ভীতি দূর করা যায়, এই ব্যাপারে আপনার মন্তব্যটা। যে এটাও টাকা পয়সা খরচ হয়, এটা নিয়ে যদি কথা বলতে চাই তাহলে প্রথমে আমি সরকারি হাসপাতালের কথা বলবো। যে সরকারি হাসপাতালে আইসিইউর জন্য আলাদা কোনো টাকা নেওয়াই হয় না, সিটের ভাড়াও নাই কোনো আলাদা, যেভাবে সরকারি হাসপাতালে বেডের যে সিস্টেম, সেই সিস্টেমেই চলে। কিন্তু আমাদের উসমানী মেডিকেল কলেজে যদি বলি, আমাদের হসপিটালের এমনি ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড, যে আন্তর্জাতিক মানদণ্ডে বলা হয়ে থাকে একটা হাসপাতালের 10% বেড থাকবে ক্রিটিক্যাল কেয়ারের জন্য। সেই হিসাবে আমাদের এটা 1000 বেডের হাসপাতালে 100টা ক্রিটিক্যাল কেয়ারের বেড থাকার কথা, কিন্তু আমাদের এখন 30-35টা আছে। এটা আসলে সাফিসিয়েন্ট না, একসময় ছিল না, সরকার চেষ্টা করছেন, ভবিষ্যতে হয়তো আরও বাড়বে। কিন্তু সমস্যার মাত্রাটা অন্য জায়গায়, যে আমাদের 1000 বেডের হসপিটাল আমি বললাম, কিন্তু রুগী তো থাকে 2500, সেই তুলনায় আমাদের আসলে ক্রিটিক্যাল পেশেন্ট হয়তো 200 জন, কিন্তু আমরা 40-50টা সিট প্রোভাইড করতে পারি, সবগুলো মিলে, সিসিউ, আইসিইউ, ডায়ালাইসিস সব কিছু মিলে, সবগুলো মিলেই ক্রিটিক্যাল কেয়ার বলা হয়। এই পরিমাণটা ধীরে ধীরে বাড়ানো করা হচ্ছে সরকারের সক্ষমতার আলোকে। সেই জন্য অনেক সময় হয়তো রুগী প্রাইভেট হাসপাতালগুলোতে যান, এই কিছুটা খরচ বহন করতে হয়, খরচ একটু বেশি হয়। তবে খরচের ব্যাপারে আমি দুটো ব্যাপার বলতে চাই দর্শকদের উদ্দেশ্যে। একটা হচ্ছে, যখন রুগীর অবস্থা সংকটাপন্ন থাকে তখন রুগীর যে কোনো প্যারামিটারগুলা খুব ঘন ঘন, ফ্রিকুয়েন্টলি বলি আমরা, চেক করতে হয়। এর মধ্যে এক ধরনের টেস্ট হচ্ছে এবিজি বলি আমরা, আর্টারিয়াল ব্লাড গ্যাস, মানে রক্তে কি অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড বা বিভিন্ন অ্যাসিড বেজের পরিমাণ কেমন আছে। এটা মানুষের সংকটাপন্ন অবস্থায় জীবন মৃত্যুর কারণ সন্ধিক্ষণে থাকে। এমনও হতে পারে যে এক রুগীকে হয়তো একদিনে 4 বার, 5 বার, 6 বার আর্টারিয়াল ব্লাড গ্যাস দেখা লাগতে পারে। এটা আইসিইউর যেসব প্রোটোকল আছে, ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড আছে, সেই অনুসারেই করা হয়। মানুষের ধারণা হচ্ছে যে আইসিইউতে শুধু ব্লাডের টেস্ট করা হচ্ছে আর টাকা নেওয়া হচ্ছে, আসলে এটা রুগীর জন্য দরকার।
এবং আমরা যদি বলি উসমানী মেডিকেল কলেজে এবিজি করতে 250 টাকা করে নেওয়া হয় সরকারি ফিস, কিন্তু এই বিজির যে রিয়েজেন্ট খরচ হয় শুধু এই রিয়েজেন্টের খরচই 500 টাকার উপরে। সরকার কিন্তু অনেক ভর্তুকি দিয়ে 250 টাকা দিয়ে কোনো মানে নামমাত্র একটা চার্জ নিচ্ছে। এবং আমরা একটা বা দুইটার বেশি টেস্ট উসমানীতে করি না প্রত্যেক দিন, সাধারণত একটাই করা হয়, হয়তো বেশি খারাপ রোগী হলে দুটা, মাঝে মধ্যে কোনো ক্ষেত্রে 3টা করা হয়। প্রাইভেট হাসপাতালে যেহেতু ধারণা করা হয় যে একটু বেশি অবস্থা সম্পন্ন মানুষ যারা তারা যাচ্ছেন, সেই ক্ষেত্রে ওখানে অনেক সময় প্রোটোকল ফলো করা হয়, 4বার 5বার করা হয়। এই ধরনের আরো অনেকগুলা পরীক্ষা আছে। ছিলাম ইলেকট্রোলাইট করি আমরা লবণের তারতম্য দেখার জন্য, যখন লবণের অনেক বেশি মাত্রায় বেশি বা কম হয়ে যায় তখন এইসব পরীক্ষা 6 ঘন্টা 8 ঘন্টা 12 ঘন্টা পর পর করা লাগে। পরীক্ষার পরিমাণটা একটু বেশি হয় আইসিইউতে, এটা রোগীর অবস্থার জন্য, এই কারণে একটা খরচের মাত্রা বাড়ে। আরেকটা হচ্ছে যে যেহেতু রোগীর অবস্থা সংকটাপন্ন, তাকে ওষুধ প্রয়োগ করা হয় অনেক বেশি। এবং সাধারণত আমরা দেখা গেল যে ওয়ার্ডে থাকলে হয়তো একটা সাধারণ কম স্পেকট্রামের অ্যান্টিবায়োটিক দিচ্ছি যেটার দাম কম, যখন রোগীর সেপসিস বা বেশি ক্রিটিক্যাল কন্ডিশনে গিয়ে আইসিইউতে গেলে তখন তাকে আরও বড় স্পেকট্রামের অ্যান্টিবায়োটিক দিচ্ছে, হচ্ছে অনেক ক্ষেত্রে একাধিক, কোন সময় 3টা, অনেক সময় অ্যান্টিবায়োটিকের সাথে অ্যান্টিভাইরাল ড্রাগ, অ্যান্টিফাঙ্গাল ড্রাগ দেওয়া হয়। এই ঔষধগুলোর দাম আসে আসলে বেশি। খরচের জায়গাটা হচ্ছে প্রধানত ঔষধ এবং পরীক্ষা নিরীক্ষা, যেটা রোগীর জন্য আসলে দরকার, এটা সরকারি হোক বা বেসরকারি হোক। সরকারিতে একটা বড় অংশ ঔষধ রোগী হাসপাতাল থেকে পেয়ে যায়, কিন্তু পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে তো সরকারি কিছু ফিজ আছে যেটা বাহিরের চেয়ে অনেক কম, কিন্তু তারপরেও এই ফিজ দিতে হয়, এবং এটা সাধারণ যে কোনো ওয়ার্ডের চেয়ে অনেক বেশি করা হয়। এই জন্যে মানুষ মনে করে যে আমার টাকা খরচ হচ্ছে, কিন্তু এটা আসলে রোগীর চিকিৎসার জন্য প্রয়োজনে করা হয়। আর প্রাইভেট হাসপাতালগুলো অক্সিজেন বা ভেন্টিলেটর এগুলোর জন্য চার্জ নিয়ে থাকে, যেহেতু এগুলাতে খরচ হয় তাদের, এবং এইসব মেশিনপত্র আসলে 5 বছর 7 বছর 8 বছর 10 বছর পর পর পরিবর্তন করতে হয়, এবং এই মেশিনারিজগুলো বাংলাদেশে আসলে উৎপন্ন হয় না। আমরা এটা নিয়ে অনেক জায়গায় কথা বলেছি, এখনও আমাদের মধ্যে যারা ইঞ্জিনিয়ারিং সেক্টর বা বায়োমেডিকেলে কাজ করেন, আপনার মাধ্যমে, সিলেটের ডাক মাল্টিমিডিয়ার মাধ্যমে আমি সরকারের কাছে সব জায়গায় এটা আহ্বান জানাতে চাই যে এগুলা আমাদের দেশে কিভাবে প্রডিউস করা যায় এটার চিন্তা করা উচিত। এক একটা মেশিনের দাম বাংলাদেশি টাকায় 20, 25, 30 লাখ টাকা। ভেন্টিলেটর মেশিন 5 বছর পর পর চেঞ্জ করতে হয়। এখন প্রাইভেট হাসপাতালগুলোও আসলে অনেক ক্ষেত্রে অনেক বেশি ইনভেস্ট করতে হয় এইসব জায়গায়। এক একটা মনিটরের দাম 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ টাকা। এই ধরনের ডায়ালাইসিস মেশিন, মানে যেসব জিনিস ব্যবহার করতে হয় আইসিইউতে, এগুলো আসলে অনেক দামি, কারণ ম্যাক্সিমাম হচ্ছে ইউকে, আমেরিকা থেকে কিনে আনতে হয়। চাইনিজ মেশিন আসছে এখন কিছু, এগুলোর ক্ষেত্রে কিছুটা কম দাম, কিন্তু খুব বেশি ব্যবহার না, টেকসইও না, আবার বেশি বেশি পরিবর্তনও করা লাগছে। এই জন্যে প্রাইভেট হাসপাতালগুলা এইসব ক্ষেত্রে চার্জ রাখে। কিন্তু উসমানী মেডিকেল কলেজে যে ভেন্টিলেটর কিংবা অক্সিজেন, যেগুলোর জন্য প্রাইভেট অনেক বিল আসে, এগুলো কোনো বিলই নেওয়া হয় না, শুধুমাত্র পরীক্ষা নিরীক্ষা এবং ঔষধের খরচ। এই খরচগুলা, ঔষধের খরচ যেগুলো সরকারি হাসপাতালে সবসময় অ্যাভেলেবেল থাকে না, অনেক ওষুধ কিনে আনতে হয়, যেহেতু আইসিইউতে কিছু ওষুধ ব্যবহার করা হয়। হয়তো আমাদের 20 জন রোগী আছে, এর মধ্যে 5 জনের এক ধরনের ওষুধ ব্যবহার হচ্ছে, আরও 5 জনের আরেক ধরনের, এক এক রোগের এক এক ধরনের অবস্থান। এই জন্যে সব ঔষধ সরকারি থাকে না, সরকারি কিছু কমন ঔষধ দেওয়া থাকে। এই হিসাব করলে দেখা যায় যে জেনারেল ওয়ার্ডের চেয়ে আইসিইউতে রোগীরা কিছুটা বেশি ওষুধ কিনে আনতে হয় বাহির থেকে, আর পরীক্ষা নিরীক্ষা বেশি করতে হয়। এটা আসলে রোগীর অবস্থার জন্য, এটার সাথে ডাক্তাররা টাকা ইনকামের জন্য এটা করছেন, ব্যাপারটা আসলে মোটেও এরকম না, এটা রোগীর চিকিৎসার প্রয়োজনেই করা হয়ে থাকে। ধন্যবাদ স্যার। শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের যে ভ্রান্ত ধারণা ছিল অনেকের মধ্যেই ছিল যে আইসিইউতে যাওয়া মানে গলা কাটা একটা দাম রেখে দেয় সংশ্লিষ্ট হাসপাতালগুলো, সরকারি বা বেসরকারি। কিন্তু আমাদের স্পষ্ট ধারণা হলো স্যার যেহেতু ইউনিট প্রধান এবং দীর্ঘ 15 বছর যাবৎ এই বিভাগটার সাথে জড়িত আছেন, কাজেই ওনার চেয়ে বেশি আর কেউ জানার কথা নয়। স্যার পরিষ্কারভাবে বললেন যে সরকারি আইসিইউ আমাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় 35টার মতো। তো আমাদের এর বৃহত্তর প্রায় 1.5 কোটি মানুষের ভরসাস্থল কিন্তু সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতাল, সিলেটবাসীর এই বিভাগীয় যে আমাদের শহর যেটা আছে টারশিয়ারি লেভেলের হাসপাতাল। তো এই 1.5 কোটি মানুষের জন্য মাত্র 35টা যৎ সামান্য বললেই আমরা বুঝি। কাজেই এর বাইরে যে সমস্ত, কারণ একজন আইসিইউ যে সমস্ত পেশেন্টগুলো থাকেন বা রোগীগুলো থাকেন, সাথে সাথে এদের যদি জটিলতা মুক্ত না হলে তাকে তো নামিয়ে দেওয়া যাবে না বা বের করে দেওয়া যাবে না। এটা এই যে চিকিৎসা পাওয়া তার অধিকার, কাজে অধিকারটুকু তাদের দিতে হবে, চিকিৎসক বৃন্দ সেটা করে থাকেন। কাজেই
পরবর্তী পর্যায়ে যে সমস্ত রোগীগুলো আসেন তাদের জন্য অবশ্যই আমাদের প্রাইভেট সেক্টরগুলো উপর নির্ভর করতে হয়। এবং সিলেটি আমাদের যারা আছেন, যে সমস্ত সিলেট বা আমরা যদি মৌলভীবাজার বলি অথবা আমাদের পেরিফেরি আরও মেডিকেল, সুনামগঞ্জ মেডিকেল কলেজ, হবিগঞ্জ মেডিকেল কলেজও, এখানে সরকারিভাবে এবং বেসরকারিভাবে যে সমস্ত প্রতিষ্ঠানে গড়ে উঠছে, ক্লিনিক আমরা যে বলি, অনেক আইসিইউ সেন্টার আছে। তারা অবশ্যই সমাজের উপকার করে আসছেন, জনগণের সেবা দিয়ে আসছেন। তবে এই সেবাগুলোর দিকে অনেকের নজর থাকে যে মনে হয় বেশি নিচ্ছে না। স্যার যেটি বললেন, আইসিইউর ওষুধপত্রের দাম এবং বারবার পরীক্ষা করতে হয়, সেটা রোগীর প্রয়োজনই, জটিলতা নিরসনের জন্যই করতে হয়, যার জন্য খরচটা বেড়ে যায়। তো প্রাইভেট সেক্টরের দামগুলো যেহেতু বেশি, মেশিন কিনে আনতে হয়, তারপরে ম্যানেজমেন্টের ব্যাপার আছে, বিভিন্ন ক্ষেত্রে তাদের বিভিন্ন যে অর্থ ব্যয় করতে হয়, তার পরিপ্রেক্ষিতে একটু বেড়ে যায়। এটা অধিক নিচ্ছেন এরকম না, তারাও একটা নির্দিষ্ট মাত্রার যে সমস্ত অর্থ দেওয়া প্রয়োজন বা নেওয়া প্রয়োজন সেটাই নিয়ে থাকে। কাজে এই ভ্রান্ত ধারণা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। পাশাপাশি আমরা চাইব যে স্যার যেটি বললেন যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ সহ সারা বাংলাদেশ সরকারি যে সমস্ত মেডিকেল কলেজ, হাসপাতাল অথবা যে সেন্টারগুলো আছে, আইসিইউ ব্যবস্থা আছে, সেখানে সরকারিভাবে এই বিদেশি যন্ত্রপাতি, জার্মানির যন্ত্রপাতি, আমেরিকান যন্ত্রপাতি বা চাইনিজ যন্ত্রপাতি দিয়ে আমাদের চালাতে হচ্ছে, এখানে যদি প্রডিউস করা যায়, প্রোডাকশন যেটা ব্যবস্থা করে সরকারিভাবে, তাহলে আমরা এই যন্ত্রপাতি যেটা 5 বছর পর পর এটার মেয়াদ শেষ হয়ে যায়, তাহলে দেশীয় আমাদের প্রযুক্তি যদি এখানে আনা হয় এবং দেশীয় সাপোর্টে, সেটা সরকার, অন্তর্বর্তী সরকার বর্তমানে আছে, আমরা আশা করব অনেক সুযোগ আছে এখানে। যে অর্থ গচ্ছা কোনো ভয় নাই এখানে, সাধারণত কোনো সিন্ডিকেট যেহেতু গড়ে ওঠে নাই, কাজেই এই সুযোগে আমরা চাইব বর্তমান সরকারের দিকে নজর দেবেন। পাশাপাশি সরকারি এবং বেসরকারি যৌথ মালিকানায় এই ব্যবস্থা গড়ে তুলতে পারেন। প্রাথমিক পর্যায়ে সরকার সব এর পক্ষে, সব সেক্টরকে একই সাথে এটা গুরুত্ব দেওয়া সম্ভব হয়ে ওঠে না, পর্যায়ক্রমিকভাবে হয়। কাজেই অনেক বিত্তশালী সিলেটেও আছেন। আমরা জানি সিলেটে প্রবাসী অধ্যুষিত প্রায় 5 লাখ থেকে 7 লাখের মতো প্রবাসী, অনেকের অনেক অর্থ সম্পদ আছে। আমরা চাইব দেশের কাজে, দেশের মানুষের স্বার্থে আপনার এই অর্থ কড়িগুলো যদি আপনি ব্যয় করেন, সরকারি সহযোগিতা করেন, সরকার আপনাদের সাধুবাদ জানাবে, জনগণ আপনার কাছে উপকৃত হবে এবং আমাদের দেশপ্রেমের যে মহৎ উদাহরণ সেটা সৃষ্টি হবে। আমরা আশা করব শুধু সিলেট না, বাংলাদেশের যারাই বিত্তবান আছে, সে দেশে হোক বিদেশে হোক, তারা সরকারের পাশে এসে দাঁড়ান, জনগণকে আমাদের উদ্বুদ্ধ করুন এবং এই প্রোডাকশন যে যন্ত্রপাতিগুলো আইসিইউ এর জন্য যেসব ভেন্টিলেটর তৈরি করা যায়, এটা আমার মনে হয় খুব বেশি প্রয়োজন হবে না অর্থবিত্তের। সরকার কিছু সাহায্য করলে এবং আমাদের প্রাইভেট সেক্টর যারা আছেন, বেসরকারি উদ্যোক্তা যারা আছেন, তারা যদি মিলে করেন, অবশ্যই স্বল্প সময় এটা করা সম্ভব বলে আমি মনে করি। অন্যান্য সেক্টর বেশ ডেভেলপ করছে আমাদের দেশে, এটা কেন হবে না? কিন্তু উদ্যোক্তার প্রয়োজন, উদ্যোগ নেওয়ার প্রয়োজন, সরকার সুদৃষ্টি দেওয়ার প্রয়োজন। আমরা আশা করি আমাদের এই 18 কোটি 17-18 কোটি বাংলাদেশে মানুষ সবাই আমাদের আইসিইউ ফ্যাসিলিটি দেশের যান্ত্রিক বা মেকানিক্যাল যে সাপোর্টের মাধ্যমে এবং দেশের যন্ত্র দিয়ে এটা সেবা পাক, এই আশাবাদ আমরা রাখতে চাই। শুধু দর্শক শ্রোতামণ্ডলী, আপনারা যারা বিদেশেও আছেন এবং যারা শুনছেন দর্শক শ্রোতা, তারাও এই ব্যাপারটা একটু গুরুত্বের সাথে নেবেন। আপনারা বিদেশে থাকেন, আমাদের দোয়া আছে এবং আমরা কি অবস্থা আছি আপনারা তো জানলেন। কাজে আপনারা বিদেশে থাকলে আপনারা যদি এখানে এই উদ্যোক্তা সেজে আপনারা সহযোগিতা করেন, সরকারের সহযোগিতায় যৌথ উদ্যোগে এবং যৌথ মালিকানা এটা করতে পারেন, এই আশাবাদ রেখে আমরা আপনাদের অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আমরা আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে এসে গেছে, স্যারকে শেষ প্রশ্নের দিকে আমি অনুরোধ জানাবো। শেষ প্রশ্নটি হচ্ছে যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ব্যবস্থা সম্পর্কে একটু আমরা সবাই জানতে চাই। আর পাশাপাশি যেটা যে আইসিইউ চিকিৎসা নেওয়ার জন্য কি সিলেটের বাইরে যেমন ঢাকা বা দেশের বাইরে যাওয়ার দরকার আছে কিনা, এ ব্যাপারে যদি কিছু একটু বলেন। জি, ধন্যবাদ। একটা প্রশ্ন হচ্ছে যে এমএজি ওসমানী মেডিকেল কলেজের আইসিইউর ব্যবস্থা সম্পর্কে। আমাদের সিলেটে যেসব চিকিৎসা ব্যবস্থা অ্যাভেলেবেল আছে তার প্রায় সব কিছুই ওসমানী মেডিকেল কলেজে হয়। আমরা আগেই বললাম যে 35টার মধ্যে আমাদের পুরাতন বিল্ডিংয়ে আইসিইউ 1-2 মিলে হচ্ছে 20টা বেড আছে এখানে। আমাদের নতুন বিল্ডিংয়ে একটা 10 বেডেড আইসিইউ আছে। খুব সম্প্রতি আমাদের একটা 5 বেডের অবস্ট্রাকটিক আইসিইউ করা হয়েছে শুধুমাত্র প্রসূতি রোগীদের, গাইনির যেসব রোগী থাকেন তাদের জন্য। এছাড়া বাচ্চাদের স্ক্যানও বলা হয়, এনআইসিইউ একটা আছে, ওখানে আরও বেড আছে। সব কিছু মিলে আমরা আইসিইউর যে বেড নাম্বার, এটা আসলে আমাদের পর্যাপ্ত না। এই দিকে আমরা একটু, এখানে আমাদের খুব বেশি কিছু করারও নাই, সেটা ব্যবস্থাপনার সাথে জড়িত। কিন্তু চিকিৎসার দিক থেকে যদি আমরা চিকিৎসকদের কথা বলি,
তাহলে উসমানী মেডিকেল কলেজের আইসিইউ তো আসলে একটা টিম এফোর্ট। শুধুমাত্র আমরা আইসিইউ বিভাগের ডাক্তাররাই কাজ করি এমন না, আপনারাও যান বিভিন্ন বিভাগ থেকে, অন্যান্য সার্জারি, মেডিসিন, নিউরোসার্জারি, নেফ্রোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, প্রত্যেকটা ডিপার্টমেন্টের একটা যৌথ ব্যবস্থাপনা, এবং প্রত্যেক বিভাগেই যদি আমরা হিসাব করি যতগুলো ডিপার্টমেন্ট আছে, উসমানী মেডিকেল কলেজের চেয়ে ভালো অভিজ্ঞ কোনো চিকিৎসক অন্যান্য মেডিকেল কলেজে আসলে খুব কম, একেবারে নাই আমি বলবো না, প্রাইভেটে হয়তো কিছু আছেন, কিন্তু সংখ্যায় দিক উসমানীতে এটা অনেক বেশি। ভালো সাপোর্ট দেওয়ার সুযোগ আছে, এবং আইসিইউ যেটা আপনি বলছিলেন বিভিন্ন সময়ে, যে আইসিইউতে আসলে কখনোই বন্ধ হয় না, সবসময় অ্যাডমিশন হয়। হয়তো সংখ্যার অপ্রতুলতার কারণে মানুষ বেড পেতে একটু ব্যাগ পেতে হয়, কিন্তু এই ব্যবস্থাপনা যা যা আইসিইউতে করা লাগে, কৃত্রিম শ্বাস প্রশ্বাস, ডায়ালাইসিস দেওয়া, এবিজি হওয়া, পরীক্ষা নিরীক্ষা করা, এমনকি আইসিইউর অনেক রুগীর সিটি স্ক্যান, এমআরআই এইসবও করা লাগে, সব কিছুই উসমানী মেডিকেল কলেজে আসলে আছে। শুধুমাত্র একটা জিনিস আইসিইউতে অনেক ক্ষেত্রে দরকার হয়ে থাকে, এটা কিছু অল্টারনেটিভ চিকিৎসাও আছে, এটাকে আমরা বলি প্লাজমাফেরেসিস, যেটা উসমানীতে হয় না আইসিইউতে। সিলেটের প্রাইভেট কিছু হসপিটালে হয়ে থাকে এটাও হয়তো ভবিষ্যতে উসমানীতে হবে। হেমাটোলজি বিভাগ যদি এটা আছে, আমাদের হেমাটোলজি ওরকমভাবে বিভাগ হয় নাই, কিন্তু হেমাটোলজির দুজন বিশেষজ্ঞ আছেন আমাদের উসমানীতে এখন, ওনারা ভবিষ্যতে হয়তো ট্রান্সফিউশন মেডিসিন, হেমাটোলজি মিলে এটা করতে পারেন। প্লাজমাফেরেসিসটা শুধু আমাদের আইসিইউতে এখন নাই, এবং আইসিইউতে অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে হয় রুগীকে বেড সাইডে রেখে, যে একটা আল্ট্রাসোনোগ্রাম করতে হবে, রুগী তো সংকটাপন্ন, তাকে নেওয়া যাচ্ছে না, একটা রুগীর ইকোকার্ডিওগ্রাম করতে হবে, এক্স রে করতে হবে, এগুলা মেশিন এখানে নিয়ে এসে করা লাগে, পোর্টেবল মেশিন পাওয়া যায়, এবং এগুলো উসমানীতে হয়, ইকোকার্ডিওগ্রাম হয়, আল্ট্রাসোনোগ্রাম হয়, এক্স রে হয় পোর্টেবল। কিন্তু আমাদের জনবলের ঘাটতি আছে, এই কারণে হয়তো অনেকের ক্ষেত্রে মনে হতে পারে যে আমরা উসমানীতে সঠিক সেবা পাচ্ছি না। এটার মূলত শুধুমাত্র চিকিৎসকরাই আসলে আইসিইউ সেবা দেন না, এর সাথে ওতপ্রোতভাবে আমাদের নার্সিং অফিসাররা জড়িত, খুবই পেশেন্ট কেয়ার অ্যাটেন্ডেন্ট, বা আমরা যাদেরকে ওয়ার্ড বয় আয়া বলে থাকি আমাদের সরকারি পরিভাষায়, এদের সার্ভিসও আইসিইউর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ পেশেন্ট তো ডিপেন্ডেন্ট, তাকে পাশ ফিরাতে হচ্ছে, তাকে উপরে তুলে দিতে হচ্ছে, নামাতে হচ্ছে, খাওয়াতে হচ্ছে, রুগী নিজে করতে পারে এমন কোনো রুগী তো আসলে আইসিইউতে থাকছে না। এই জন্য এইসব সার্ভিসের ক্ষেত্রে আমাদের সরকারি জনবলের আসলে সংকট আছে, সেই কারণে আমরা হয়তো অনেকের কাঙ্ক্ষিত জায়গায় সেবা দিতে পারি না বলে অনেকে মনে করেন। এটার জন্য সরকার যদি উদ্যোগ গ্রহণ করেন, এখানে বাহির থেকে আউটসোর্সিং বা কীভাবে মানুষ বাড়ানো যায় এটা নিয়ে যদি কেউ উদ্যোগ গ্রহণ করেন, তাহলে হয়তো এটা আরও একটু উন্নতি করা সম্ভব হবে। বা যেসব পরীক্ষা নিরীক্ষার কথা বললাম, পোর্টেবল এসে করা লাগে, মেশিন নিয়ে এসে, যেমন আমাদের পোর্টেবল এক্সরে হয় উসমানীর আইসিইউতে, কিন্তু উসমানীতে রেডিওগ্রাফারের সংখ্যা অনেক কম, সে তো আপনিও জানেন স্যার, বিভিন্ন যে রেডিওগ্রাফার সে রেডিওলজি ডিপার্টমেন্টও কাজ করতে হচ্ছে, সে এসে আবার এখানে পোর্টেবল মেশিন টাইম, মানে সেইটা কত সময় আসলে করবে, এই যে জায়গাগুলো জনবলের কম, এখানে যদি সরকার একটু নজর দেন এবং এই বিষয়গুলো নিয়ে কেউ খেয়াল করেন, তাহলে এই সার্ভিস আরও বাড়ানো সম্ভব। আর ঢাকায় বা বিদেশে যাওয়ার দরকার কিনা এটা বলেছেন, এটা আসলে বেশিরভাগ ক্ষেত্রেই হয় মানুষের নিজের ইচ্ছা থেকে, ডিজায়ার থেকে। অনেকে মনে করেন যে ঢাকায় গেলে কিছু পরীক্ষা নিরীক্ষা এবং এই যে বললাম যেমন প্লাজমাফেরেসিস, এরকম কিছু ব্যাপার আছে যেগুলো সিলেটে হয় না কিন্তু ঢাকায় হয়, দুই একটা ব্যাপার এমন থাকতে পারে, বা অপারেশনের সাথে রিলেটেড কিছু ব্যাপার আছে, কিছু অপারেশন সিলেটে করা ঝুঁকিপূর্ণ মনে করে অনেকে করেন না, সেগুলো হয়তো অপারেশন করার জন্য ঢাকায় যাওয়া লাগতে পারে। আর বাংলাদেশে যদি আমি হিসাব করে বলি যে আমাদের যে জনসংখ্যার প্যাটার্ন এবং আমাদের যে ধরনের ডিজিজ প্যাটার্ন, এগুলো সব ধরনের চিকিৎসা তো আসলে বাংলাদেশে হয়। শুধুমাত্র ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে আমাদের কম সংখ্যায়, ঢাকায় হয় রেডিওথেরাপি বা সিলেটে সংখ্যা কম, এই জন্যে আমরা অনেক সময় কিউ বা আপ টু ডেট যে সার্ভিস সেটা দিতে পারি না। আমাদের সুবিধা সীমিত দেখে, সীমিত সুবিধার আলোকে আমরা যতটুকু দিতে পারি, অনেকে নিজের ইচ্ছাই হয়তো বিদেশে যাচ্ছেন, কিন্তু চিকিৎসার যেসব পদ্ধতি আছে তার প্রায় সব পদ্ধতি সিলেটে বা ঢাকায় দেশে সম্ভব আসলে হচ্ছেও অনেক ক্ষেত্রে, এবং বিগত দিনগুলোতে প্রতি বছরই কিছু না কিছু নতুন সংযোজন হচ্ছে,
এবং এটার মাধ্যমে চিকিৎসা ব্যবস্থার উন্নতি হচ্ছে। একসময় অনেক সার্জারি বাংলাদেশে হতো না, অনেক মেশিনপত্র, নিউরো সার্জারি, আপনি তো নিজেই জানেন যে নিউরো সার্জারি অনেক ডিভাইস একসময় সিলেটেও ছিল না, এখন আসছে সিলেটে হচ্ছে, অনেক কিছু ঢাকায় হচ্ছে যেগুলো আগে ঢাকায়ও হতো না। এটা প্রতিনিয়ত উন্নতি হচ্ছে, ভবিষ্যতে আরও হবে, এবং আমরা আশা করব যে ভবিষ্যতে এমন একটা দিন আসবে যে বাংলাদেশ থেকে কেউ চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়া লাগবে না। যদি আমাদের যারা দেশ পরিচালনার দায়িত্বে থাকেন, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সরকারে যারা অংশগ্রহণ করবেন, তারা যদি এইসব বিষয়ে সুদৃষ্টি দেন, তাহলে অবশ্যই সব ধরনের চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশে দেওয়া সম্ভব। এবং বিদেশে গিয়ে যারা চিকিৎসা নিয়ে আসেন, যেসব আমাদের নার্স থেকে শুরু করে ডাক্তার, একটা বড় অংশ কিন্তু আমাদের দেশের বাইরেও সেবা দিচ্ছেন, অনেকে সরকারি চাকরি না করে দেশের বাইরে চলে যাচ্ছেন, ওখানে গিয়ে তারা ভালো করছেন। আমরা যেটা বলতে চাই যে আমাদের ডাক্তার বা নার্সদের কোয়ালিটির সমস্যা না, সমস্যা হচ্ছে আসলে সুযোগ সুবিধার এবং তাদেরকে প্রপার ট্রেন্ড করার সিস্টেমটা ডেভেলপ করার জন্য প্রয়োজনে বাইরে প্রশিক্ষণের ব্যবস্থা করা, জিওটা সহজ করা, গভর্নমেন্ট যে আদেশ, যে অর্ডার, বিষয়গুলো এটাকে করোনার সময় থেকে তো কঠিন করে রাখা হয়েছে। স্বাস্থ্য সেক্টরে কেউ বাইরে ট্রেনিং এর জন্য যেতেও পারছে না খুব একটা, এমনকি নিজের খরচেও যেতে পারছে না। এই বিষয়গুলো যদি সরকার আরেকটু নজর দেন, তাহলে অবশ্যই দেশের মধ্যেই সব ধরনের চিকিৎসা, মানুষের সব ধরনের চিকিৎসা সেবা দেওয়াই সম্ভব হবে ইনশাআল্লাহ, আমরা মনে করছি। ধন্যবাদ স্যার সুন্দর বক্তব্যের জন্য এবং বিশ্লেষিত বক্তব্যের জন্য। শুধু দর্শক শ্রোতা বলি, স্যার যেটি বললেন যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউর যত সুযোগ সুবিধা আন্তর্জাতিক মানের প্রতিটাই এখানে দেওয়া হয়, এবং শুধু গ্যাপ যেটা রয়েছে, সবচেয়ে বড় গ্যাপটা হচ্ছে আমাদের জনবল। প্রতিটা ক্ষেত্রেই দেখা যায় যে এক ব্যক্তির দ্বারা কোনো চিকিৎসা কেন, কোনো প্রতিষ্ঠান চালানো সম্ভব হয় না, কোনো ইউনিট চালানো সম্ভব হয় না, পরিবার চালানো সম্ভব হয় না। কাজেই আমরা যদি একদম নিম্ন থেকে উপরের দিকে যাই, পরিচ্ছন্নতা কর্মী থেকে শুরু করে আমাদের চিকিৎসকবৃন্দ, প্রফেসর, পরিচালক মহোদয় পর্যন্ত আমরা আছি। তো এই যে একটা চেইন অফ সিস্টেম যেটা, এটা রক্ষার দায়িত্ব আছে। আর ইউনিট চালাতে গেলে এবং আইসিইউ বিভাগটি যেহেতু 24 ঘন্টায় কর্মরত থাকতে হয়, কাজে এখন লোক বলে আরও প্রয়োজন এবং আরও দক্ষ লোকজনের প্রয়োজন। দক্ষ চিকিৎসক দরকার, দক্ষ আমাদের নার্স, যে সমস্ত অফিসারগুলো আছে, নার্সিং অফিসার, নার্স, এবং যেটুকু সিস্টার বা ব্রাদার আছেন, অথবা যারা আমরা মাসি বলে থাকি বা আয়া বলে থাকি, আমাদের যে সাধারণ কথায় আর কি, সহজ সরল কথায়, এদেরও সহযোগিতার দরকার আছে। ওয়ার্ড বয় যাদের বলতে, এদের সহযোগিতার দরকার আছে। কিন্তু আমরা দেখতে পাই যে প্রায়শই দেখা যায় লোকবলের অভাব। সরকারিভাবে কিছুদিন থেকে আমরা লক্ষ্য করছি যে বেশিরভাগ কমে যাচ্ছে, অনেকেই চলে যাচ্ছে, তারা পিআরএলে চলে যাচ্ছে, অথবা দেখা যাচ্ছে তাদের কর্ম শেষ হয়ে গেছে, চাকরি শেষ, জীবন শেষ, আরও কমে যাচ্ছে। কিন্তু সরকারকে নজর দিতে হবে। আমরা আশা করি অতীতে যাই থাক না কেন, অতীতের গ্লানি ভুলে আমরা নতুন ইন্টারিম গভর্নমেন্ট যেটা আছেন, অন্তর্বর্তী সরকারকে আমরা জানাতে চাই বা বলতে চাই বা আবেদন করতে চাই, অনুরোধ করতে চাই যে অতি দ্রুত আউটসোর্সিংয়ের মাধ্যমে অতি তাড়াতাড়ি দেওয়া সম্ভব। কাজে এই জনবল আমাদের সব বিভাগেই, পাশাপাশি এই ইন্টেন্সিভ কেয়ার ইউনিট যেটা জীবন সাহান্যে ব্যক্তিদের জন্য এই চিকিৎসা দিয়ে থাকে, এটা মনে রেখে এই মানবিক দিকটা বিবেচনা করে অতি সত্বর যদি আমাদের এই আইসিইউ বিভাগটি আরও সম্প্রসারিত করা, আমাদের যে 35টি বেড আছে আরও বাড়ানোর জন্য প্রয়োজনে নতুন ভবন নির্মাণ করা, ক্রিটিক্যাল কেয়ার আইসিইউ কেয়ার ইউনিট তৈরি করার জন্য। যেমন আমাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পাশেই আমাদের যে 15 তলা বিল্ডিং হচ্ছে, সেটা 3টি বিভাগ, কিডনি, হৃদরোগ এবং নিউরোলজির জন্য যেটা হচ্ছে, তেমনিভাবে যদি আইসিইউ ইউনিট বা ইন্টেন্সিভ কেয়ার ইউনিট বা যেটা আমরা বলি, যদি আমরা অ্যানেস্থেসিওলজি বিভাগের আন্ডারেও দেওয়া হয়, একটা 5 তলা 10 তলা ভবন তৈরি করা, তারা আরও সুন্দরভাবে আমাদের বৃহত্তর জনগোষ্ঠী, দেশের সিলেট বিভাগ তথা বাইরেরও এসে এই দেশের মধ্যে চিকিৎসা নিতে পারবেন। আমাদের দক্ষ জনবল আছে, সংখ্যায় সীমিত, কাজে আমাদের দক্ষ চিকিৎসকও বাড়াতে হবে আইসিইউ এর জন্য। আবার আমাদের এই চিকিৎসা আরও দক্ষতার জন্য বারবার ওনাদের দেখে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ শুধু না, সারা বাংলাদেশেই চিকিৎসকদের চিকিৎসার ক্ষেত্রে বিদেশ থেকে ট্রেনিংয়ের ক্ষেত্রে একটু অবহেলা করা হয়ে থাকে বলে আমি মনে করি। আমরা যেহেতু পত্রপত্রিকার মানুষ, বিভিন্ন সময় আমরা লেখালেখি করে থাকি এবং দেখি, যেহেতু আমিও চিকিৎসক, তাহলে আমিও দেখি যে এই যে কম লোকবল নিয়েও বর্তমান আইসিইউ যে আমাদের ইউনিট প্রধান স্যার আছেন, কত গলদঘর্ম হয়ে কাজ করতে হচ্ছে, কত টেনশনের মাধ্যমে কাজ করতে হয়। একই ব্যক্তিকে দেখা যায় নাকের নল দিয়ে খাওয়াতে হচ্ছে, অক্সিজেন দিতে হচ্ছে, ওষুধ দিতে হচ্ছে, এবং বিভিন্ন চ্যানেলে ওষুধপত্র দেওয়া হয়। ম্যাসিভ ওষুধ না দিলে রোগী বাঁচানো সম্ভব হয় না। এর জন্য তো একই ব্যক্তি 24 ঘন্টা কাজ করতে পারে না, যার জন্য বেশি লোকের দরকার। এই জন্য সরকার বাহাদুর কাছে আমাদের অনুরোধ থাকবে, স্বনির্বন্ধ অনুরোধ, যে অতি সত্বর আমাদের এই চিকিৎসক আরও দক্ষ করার জন্য আমাদের জুনিয়র সিনিয়র মিলে এটা গভর্নমেন্ট যে অর্ডার যেটা আছে, এটা সহজ করতে হবে
এবং অন্যান্য ক্ষেত্রে দেখা যায়, প্রশাসনিক ক্ষেত্রে দেখা যায়, অর্থাৎ প্রশাসকরা আমাদের দরকার, দেশের জাতির জন্য দরকার। আমরা মানে বিদ্বেষ প্রসূতভাবে বলছি না, অর্থাৎ অনেক সেক্টরই দেখা যায় তারা বারবার যায় বিদেশে, তাদের ট্রেনিংয়ের দরকার নাই, কিন্তু যেখানে ট্রেনিংয়ের দরকার, এই যে আইসিইউ বিশেষজ্ঞ যারা আছেন, আইসিইউর যে সমস্ত চিকিৎসকবৃন্দ আছে, তাদের যদি আমরা বারবার বিদেশে পাঠাতে পারি, ওই জ্ঞানগুলো আমাদের দেশে আমাদের জনগণের কাজে লাগবে। তারা আরও সুন্দরভাবে বিভিন্ন মেশিনারি, বিভিন্ন যন্ত্রপাতি এবং রোগীর সেবা দিয়ে জটিলতামুক্ত করতে পারবেন। কাজী সরকার বাহাদুরের কাছে আমাদের স্বনির্বন্ধ আবেদন, সেটা অতি তাড়াতাড়ি আউটসোর্সিংয়ের মাধ্যমে ইন্টেনসিভ কেয়ার ইউনিটের জন্য আমাদের দক্ষ লোকবল হোক, অথবা দেখা যায় সীমিত দক্ষ যারা আছে বা আধা দক্ষ যারা আছেন, সেই সমস্ত লোকবল নিয়োগ দেবেন এবং আমাদের ইন্টেনসিভ কেয়ার ইউনিটটা আরও সচল রাখার জন্য সহযোগিতা করবেন। কারণ শুধু প্লাজমা ফেরেসিস ছাড়া বাকি সবগুলো সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হচ্ছে, এবং এটা অদূর ভবিষ্যতে হবে বলে আমরা আশাবাদী। কাজেই সরকার বাহাদুর এই বিষয়টা বিবেচনায় রাখবেন, দেখভাল করবেন, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। পাশাপাশি আমরা যদি দর্শক শ্রোতার কাছে আবেদন করব, আপনারাও যদি দেশে আসেন তাহলে আপনারা প্রাইভেট সেক্টরের প্রতিও আমাদের আবেদন থাকে, আপনারা নিজেও এরকম আইসিইউ বানাতে পারবেন, এইচডিইউ বানাতে পারবেন, দেশের সেবা করুন। আপনাদের তো অর্থ সম্পদের অভাব নেই, যারা বিত্তবান বিদেশে আছেন, যারা শুনছেন আমাদের কথা, আমাদের আবেদন শুধু সরকার না, যৌথভাবে করতে পারবেন, অথবা আপনারা মানে নিজস্বভাবেও এটা গড়ে তুলতে পারেন। কারণ বিশাল একটা, এটা আপনার একদিকে হবে আর্থিক, আপনার যে সমস্ত ব্যবসা বাণিজ্যের যে লাভবান আপনারা হতে পারবেন, দেশ জাতি উপকৃত হবে। কারণ আমরা সবাই বাংলাদেশি, দেশপ্রেমে আমাদের উদ্বুদ্ধ থাকতে হবে, আমাদের সততার মাঝে চলতে হবে, জনসেবা করতে হবে। কারণ জনসেবার মাধ্যমেই আল্লাহকে পাওয়া যায়, সৃষ্টিকর্তাকে পাওয়া যায়, এটা মনে রাখতে হবে। কারণ জীবন ক্ষণস্থায়ী, আজকে আপনি আমি আসি, কালকে হয়তো থাকবো না, কিন্তু এই প্রতিষ্ঠানগুলো থাকবে, এই সেবাগুলো মানুষ মনে রাখবে। এই দোয়াটা আমাদের সবার উপর আজীবন এটা বর্ষিত হবে, এই আশাবাদ ব্যক্ত করছি। শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই আশাবাদ ব্যক্ত করছি। আর স্যারকে ধন্যবাদ জানাচ্ছি, কষ্ট করে আপনি আসলেন এবং আমাদের সময় দিলেন। আমার পক্ষ থেকে, সিলেটের ডাক মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনি সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এইরকম আরও ভিডিও পেতে সিলেটের ডাক মাল্টিমিডিয়ার সাথেই থাকুন।